বাথরুম সমাচার। গরিবেরা হাঁটতে যায়, মধ্যবিত্তরা টয়লেটে যায় আর বড়লোকেরা ওয়াশরুমে যায়। ইদানিং একটু শিক্ষিত মধ্যবিত্তরা যাতে উঠার জন্য ওয়াশরুমে যায়, আর বড়লোকেরা এটা সহ্য করতে না পেরে এখন রেস্টরুমে যায়। এই পায়খানা, টয়লেট, ওয়াশরুম, রেস্টরুম নিয়ে আমার বিস্তর অভিজ্ঞতা আছে। আমার লাইফের টাইমলাইন যদি 3টা ভাগ করি তবে প্রথম ভাগ কেটেছে গ্রামে, দ্বিতীয় ভাগ ঢাকায়, তৃতীয় ভাগ দেশের বাইরে। এই 3 ভাগে বিভক্ত জীবনে অনেক কিছু দেখার বুঝার অভিজ্ঞতা হয়েছে। সেই আলোকে আজ আমি লিখব প্রবন্ধ টয়লেট এক প্রেম কথা। একদম শুরুতে গেলে আমি দেখি গ্রামে আমাদের বাড়ির পশ্চিম দিকে বাঁশঝাড়ের পাশে টিনের বেড়া দেয়া ঢালুর উপরে মাচার মতন করা একটা দুর্বল টয়লেট, যার সামনে চটের বস্তার পর্দা দেয়া। ঢালুতে মাচার উপরে বলতে মাটি থেকে একটা বাঁশের সাঁকো গেছে সেই মাচা পর্যন্ত। মাচাটা আপাত শূন্যে ঝুলে আছে মনে হলেও এটি 4টি বাঁশের খুঁটিতে ভর দিয়ে থাকে, যেটাকে বলে ঝুলন্ত টয়লেট। যেহেতু টয়লেটে কোন দরজা নেই, সেহেতু কেউ আশেপাশে আসলে বা আসছে মনে হলে টিনের বেড়ায় একটু শব্দ করতে হয়, নইলে খুব খুব করে একটু কাশতে হয়। মাচার 2 কাঠের মাঝে একটা বড় ফাঁকা, সেখানে দিয়েই মূলত প্রাকৃতিক কর্ম সাই করে নেমে যেয়ে নিচে পড়ত। আপনি টাইম কাউন্ট করলে দেখা যাবে নির্গত হওয়া এবং নিচ থেকে শব্দ রিটার্ন আসার মধ্যে 5 সেকেন্ডের ব্যবধান আছে। এই পদ্ধতিতে সাধারণত শব্দ তরঙ্গ দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। আমি টয়লেটের গভীরতা মাপছি। আচ্ছা, এই 5 সেকেন্ডের ব্যবধান থেকে আপনারা কি অনুমান করতে পারছেন টয়লেটটির গভীরতা কত ছিল? আচ্ছা, সহজ করে দিচ্ছি, নিচে মাটি থেকে প্রায় 20-30 ফুট উঁচুতে ছিল টয়লেট। আসলে নিচে মাটি ছিল না, ছিল 1000 বছরের এক হলদেটে সমুদ্র। ভুল বললাম, 1000 বছর না। প্রতি বছর বন্যায় হলদেটের সমুদ্রটা ধুয়ে মুছে যায়। বন্যার সময়টা সুন্দর। 2 কাঠের ওই ফাঁকটা দিয়ে নিচে তাকালে দেখা যায় পানির স্রোত। আগে কর্মটি নিচে পড়লে যে শব্দ হতো তেমন শব্দ হয় না। পানিতে টুপ করে একটা শব্দ হয়, তারপর স্রোতে ভেসে যায়। নিচে মাছেরা অপেক্ষা করে কখন আসবে দ্বিতীয় লট। লট আসা মাত্রই মাছেদের কারাকারি শুরু হয়ে যায়। আপনি উপরে বসে দিব্যি এই খেলাটি অবলোকন করতে পারবেন। বন্যার সিজনে প্রতিদিন পানি বাড়ে। পানি কাছাকাছি উঠে আসলে স্রোত বাড়ে। লট পড়া মাত্রই স্রোতে ভেসে যায়, মাছেদের খেলা দেখা যায় না। পানি কাছে থাকায় উল্টা ভয় লাগে মাছেরা কখন আবার লট আসতে দেরি হলে ফ্যাক্টরিতে হামলা করে বসে। পরদিন সকাল বেলায় দেখা যায় টয়লেট ডুবে গেছে পানিতে। সেটা এক দুঃসময়। বাড়ির উঠোনের আশেপাশে অস্থায়ী টয়লেট করা হয়। সেটাও ডুবে গেলে ঘরের পেছন দিকে যেয়ে নীরবে কর্ম সারতে হয়। কেউ কেউ গলা পানিতে নেমেও সেরে ফেলে। তখন কর্মটি নিচে যায় না, টুপ করে ভেসে ওঠে। আমি তখন ছোট। এইটা ছিল বড়দের টয়লেট। আমার সেখানে যাবার অনুমতি ছিল না। 2 কাঠের ফাঁক দিয়ে পড়ে হলদেটের সমুদ্রে ডুবে যাবার সমূহ সম্ভাবনা ছিল। আমাকে বাড়ির আশেপাশে কোথাও বসিয়ে দেয়া হতো খোলা আকাশের নিচে। কর্ম শেষ হলে দাদা কোদাল দিয়ে চেঁচে কর্মটুক নিয়ে বাড়ির পাশে ছোপে ফেলে দিতেন। ঝুলন্ত টয়লেটের আমার তেমন অভিজ্ঞতা নাই। যেটুক অভিজ্ঞতা গ্রামের আত্মীয় স্বজনের বাড়িতে যেয়ে। আমাদের বাড়িতে আমি ছোট থাকতেই পাকা টয়লেট তৈরি করা হলো। আমাকে খোলা দুনিয়া থেকে জোর করে বদ্ধ ঘরে পাঠানো শুরু হলো। গ্রামের মানুষের একটু সূচিবাই ছিল। এরা ঘরের আশেপাশে টয়লেট রাখত না। শহরে যে ঘরের ভিতরে টয়লেট নিয়ে তাদের মধ্যে বিস্তর হাসাহাসি চলত। টয়লেট থাকতো বাড়ির শেষ মাথায় চোপচারের দিকে, যেদিকটায় মানুষের আনাগোনা কম। আমাদের পাকা টয়লেটটিও তেমনি বাড়ির পেছন দিকে করা হয়েছিল। আমরা রাত হবার আগেই চেষ্টা করতাম কর্ম সাধন করিয়া ফেলিতে। গ্রামে বিদ্যুৎ ছিল না। যেদিন রাত্রে দুগ্ধজাত খাবার পেটে পড়তার অমানসিক চাপ অনুভব হইত সেদিন যেন মনে হইত আর রক্ষে নেই। হ্যারিকেন বা কুপি নিয়ে টয়লেটে যাওয়া ছিল ভয়ানক এক ব্যাপার। টয়লেটে সাদা চুনকাম করা, দেয়ালে মাকড়সার বাসা করা, তার উপরে থাকতো টিকটিকির উপদ্রব। কর্ম সাধন করিবার মাঝপথে শুনিতাম ঠিক বদমাইশের মধ্যে ঠিক বেঠিক পাইল কোথায়। তার উপরে ছিল সাপের ভয়। মনে হইতো এই বুঝি কমরের পাইপের ভেতর থেকে একটা সাপ এসে ছোবল মেরে দিবে আমার বংশের প্রদীপে। টয়লেটে যাবার আগেই পড়তে একটা গাবগাছ। গ্রামে কথিত ছিল গাবগাছে ভূত থাকে। শুনশান নীরব সেই গাবগাছ পার হবার সময় তওবা পড়তে পড়তে চাইতাম। একটা পাতা ঝরার আওয়াজ শুনে কলিজা কেঁপে উঠত। ভয়ে অমানসিক চাপ উধাও হয়ে যেত। দেখা গেল আধা ঘন্টা বসে আছি, চাপ আর আসে না। পরে এক পেট কষ্ট নিয়ে উঠে চলে আসলাম। আধা ঘন্টা সেই গায়েবী চাপ এসে ঠিকই হাজির। শহরে আসার পরে ভূতের ভয় ছিল না, তবে তখনও সাপের ভয় ছিল মনে। বংশ প্রদীপটি আগলে রাখতাম। পরে বুঝতে পারলাম সাপের ভয় নেই আর। তবে বিপত্তি ঘটত রাত্রে। টয়লেটের পেছন দিকে ভেন্টিলেশনের জানালা ছিল। মনে হতো কোন একটা কালো পশমি হাত এসে এক্ষুনি ঘাড়ে সুড়সুড়ি দিবে।
কর্ম শেষে দৌড়ে বের হলে মনে হইতো যেন বহু বছর নির্বাসনে থাকিবার পরে আমি সভ্যতায় এসে পৌঁছেছি। বড় লোকের এক আজীব টয়লেট ছিল, যেটাকে হাই কমোড বলে। বিশ্বাস করবেন না, প্রথমবার হাইকমোডওয়ালা টয়লেটে যে আমার কি এক অবস্থা হয়েছিল। ঢাকার অভিজাত এলাকায় এক বড়লোক আত্মীয়র বাড়ি বেড়াতে গেছি। বয়স তখন 9 কি 10। সেখানে যে টয়লেটে ঢুকে আমি তো অবাক। টয়লেট এত সুন্দর হয় আমার ধারণা ছিল না এর আগে। আমাদের ঢাকা শহরে মধ্যবিত্তের ঘরে গোসলখানা আর টয়লেট একসাথে। গোসলখানার শেষ মাথায় একটু উঁচুতে কমোড, পাশে একটা কল। নতুন বাড়িতে স্টিলের কল, একটু বয়স্ক বাড়িতে স্টিলেরটা নষ্ট হলে প্লাস্টিকেরটা লাগায়। সেটা বছরের পর বছর বদল হয়ে প্লাস্টিকই লাগানো হয়। তার নিচে থাকে সরু নলওয়ালা বদনা, আর একদম পেছনের দেয়ালে আরামে হেলান দিয়ে থাকে টয়লেট পরিষ্কার করার একটা ব্রাশ। বড়লোকের টয়লেটে প্রথমবার যে দেখি মিষ্টি মিষ্টি ঘ্রাণ। পানি নিতে যে দেখি কোন বদনা নাই। বড়লোকেরা কি তবে সুখী হয় না? পড়লাম মহাচিন্তায়। টিস্যু আছে যদিও, কি এক মেহেরবানি। ঠিক এমনি সময়ে আমার চোখে পড়ল একটা সরু নলের মতো পাইপ, তার মাথায় একটা কলের মতো বসানো। চাপ দিতেই দেখি পানি বের হয়। খুশিতে আমি গদগদ হয়ে গেলাম। এবার পড়লাম আরেক মহা মুশকিলে। এই হাই কমোডে আসলে কেমনে কি করে? তার উপরে আবার দুইটা ঢাকনা, একটা উঠাইলে আরেকটা ফ্রেমের মতো। আমি চিন্তায় পড়ে গেলাম, এই ফ্রেমের উপরে বসে নাকি ফ্রেম উঠায় বসে, নাকি এখানে বসে না। কুল কিনারা না পেয়ে আমি উঠে দেশি স্টাইলে উঠে গেলাম কমোডের উপরে। ভেবে দেখুন তো, একটা লোক হাই কমোডে দেশি স্টাইলে উঠে বসে আছে। কোন এক পণ্ডিত লিখিয়াছিলেন, ওহে মহাজ্ঞানী, কর্ম করিয়া ঢালিও পানি। কর্ম শেষে আমি পানি ঢালিবার উপায় পাই না। এই হলদেটে আহাম্মকটি ভাসিতেছে। কেহ যদি আসিয়া তাহাকে দেখিয়া ফেলে এবং হাসিতে হাসিতে সবাইকে বলিয়া দেয়, আমার ইজ্জত বলিতে কি কিছু রহিবে? মাথায় আসল নিশ্চয়ই কোন ব্যবস্থা আছে। ফ্ল্যাশের বাটন দেখি, কিন্তু চাপতে ভয় লাগে। কিছু একটা হইয়া যায় যদি। বড়লোক আত্মীয় কি আমার ক্ষমা করিবে? আমি ভয়ে ভয়ে ফ্ল্যাশের হ্যান্ডেল চাপি। আস্তে চাপ দেয়, ফুসফুস করে হাওয়া বের হয়। আমি ভয় পাইয়া যাই। পানির কানেকশনের লাইনটা ঘুরাই, কাজ হয় না। এরপরে চোখ বন্ধ করে ফ্ল্যাশে একটু জোরে চাপ দিতেই ভুরভুর করে পানি এসে সব নিয়ে গেল। আমার মুখে সে কি অমলিন হাসি। এরপরে কত প্রযুক্তির টয়লেট দেখা হলো জীবনে। প্লেনের টয়লেটগুলা যেমন একটা আজব জিনিস। কাজ শেষে সুইচ চাপলে কয়েক সেকেন্ড পরে ফুস করে বাতাস এসে সব নিয়ে যায়। কোন পানির কারবার নাই। এখন আবার নতুন ফ্ল্যাশ আসছে উন্নত দেশগুলায়। সুইচ চাপতে হয় না, সেন্সর করা। কর্ম শেষে সেন্সরে টাচ করলে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যায়। আবার এদেশে ফ্রান্সে রাস্তায় বুথের মতো পাললিক টয়লেটগুলায় সুইচ চাপলে দরজা খুলে অটোমেটিক আটকায়। কাজ করবেন, সুইচ চেপে দরজা খুলে বেরিয়ে যাবেন। এরপরে দরজা লাগবে, সমস্ত টয়লেটটা পানি ছেড়ে পরিষ্কার হবে অটোমেটিক। কত মানুষ দেখলাম অপেক্ষা না করে একজন বের হবার সাথে সাথেই ঢুকে যায়। টয়লেট পরিষ্কার হবার টাইম দেয় না, বেকুবেরা গোসল করে বের হয়। প্রযুক্তি এখন আরো এক কাঠি সরেস। গুগলে টয়লেট নিয়ার মি লিখে সার্চ করলে আশেপাশের লোকেশনে পাবলিক টয়লেট শো করে। আমার শো করে টয়লেটে যেতে কতটুক পথ, কত মিনিট সময় লাগবে। যুগে যুগে পাল্টে যাচ্ছে মানুষের ধ্যান ধারণা। উন্নতির ছোঁয়া লাগছে শহর বন্দর গ্রাম সখানে। অথচ এখনো আমার একটা শখ আছে। বর্ষাকালে ঝুলন্ত টয়লেটে যাবার শখ, মাছেদের সাথে খেলার শখ। দুর্ভাগ্য, আমাদের গ্রামে এখন আর কোন ঝুলন্ত টয়লেট নাই। আশা করি কোন এক বর্ষায় এমন একটা সুযোগ আসবে, স্বপ্ন পূরণ হবে। নইলে আমি হেলানো কোন গাছের ডালে উঠে যাব। তারপর আমি মাছেদের সাথে খেলব। ধন্যবাদ হাফিজুর রহমান রিক ভাইকে। সবাইকে ধন্যবাদ।